আমরা দেখেছি কিভাবে তারা লাশের পর লাশ ফেলেছে। তাদের প্রায় ৮-১০টা টর্চার সেল ছিল। আমরা ২০১৩ সালে এই টর্চার সেলগুলোর ঠিকানা দিয়ে এগুলো বন্ধ করতে বলেছিলাম। ত্বকী হত্যার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি বন্ধ করেছিল সেই সময়, কিন্তু পরবর্তীতে আবার অন্য জায়গায় এই টর্চার সেলগুলো শুরু হয়েছে। তারা টানবাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিত এবং চাঁদা দিতে অস্বীকার করলেই তারা তাদের টর্চার সেলে এনে নির্যাতন করে এমনই একটা অবস্থা তৈরি করত যে যদি তাদের কথা মান্য করা না হয় তাহলে লাশ হয়ে শীতলক্ষায় ভাসতে হবে। একজন জেলা প্রশাসক নারায়ণগঞ্জে আসলো নতুন, একজন এসপি আসলো, কোনো থানার একজন ওসি আসলো। এমন নির্লজ্জ বেহায়াপনা আমরা প্রদর্শন করি, ফুলের তোড়া নিয়ে কে আগে গিয়ে তাকে সম্বর্ধনা জানাবে, কে তার কাছে গিয়ে ছবি উঠিয়ে পরবর্তী সময় কিভাবে আমি অপকর্ম করে তার সান্নিধ্য লাভ করব এই জন্য এগিয়ে যায়। এর চাইতে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমরা অবশ্যই কোনো ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, আমরা তার প্রশংসা করব তার কর্মটাকে দেখে। যখন সে এখানে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে আসবে, সে নারায়ণগঞ্জের মানুষের চাকর, সরকারি চাকরি করে, পাবলিক সার্ভেন্ট। বাংলা কি? বাংলা হলো চাকর। এই চাকরটা বলতে খুব লজ্জাবোধ করে। তো এই চাকর চাকরি করে মানুষের কল্যাণে কাজ করবে, সেই কল্যাণকর কাজ করার পর নিশ্চয়ই সে একদিন বিদায় নেবে এখান থেকে। সেই দিন শুভেচ্ছা জানাই, সেই দিন তার প্রশংসা করি। কিন্তু যখন কেউ আসলো, কেন দৌড়িয়ে নারায়ণগঞ্জের মানুষ গিয়ে একটা থানার ওসিকেও ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানাই? আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, চারিত্রিক যে বর্তমান অবক্ষয়, এ থেকে নিজেদেরকে উত্তরণ করতে হবে। অনুষ্ঠানে আসার জন্য নারায়ণগঞ্জের প্রশাসনের যারা কর্তৃপক্ষ, যারা ডিসি সাহেব, এসপি সাহেব, র্যাবের প্রধান, সিটি কর্পোরেশনের প্রধান, এদের সবাইকে একাধিকবার চিঠির মাধ্যমে এবং টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি যদি ভুল না করি এদের কেউ আজকে এখানে উপস্থিত নাই। সো এইরকম একটা প্রশাসন থেকে আপনারা আসলে কী আশা করতে পারি? আমি খুবই দুঃখিত যে তারা আসলে কোনো গুরুত্বই দেন নাই। পুরো নারায়ণগঞ্জকে প্রতিনিধিত্ব করেন এরকম একটা সমাবেশ আজকে এখানে আছে, এখানে আসার কোনো প্রয়োজন ওনারা অনুভব করেন নাই। এই প্রশাসন দিয়ে আমরা কি আশা করতে পারি? আমি ধিক্কার জানাচ্ছি। তারা সেই সেই জমিদারদের মতো তারা বসে থাকবেন। আমাকে আহ্বায়ক বলেছেন যে একজন বলেছেন যে আপনারা কি বলেন সেইটা তাদেরকে পাঠিয়ে দিতে। তারা জমিদার, আমরা এখানে প্রজা, যেটা সেই পুরনো সেই আমি ভাই যেটা বলি, আমি যেটা বিশ্বাস করি, আমি সবসময় বলার চেষ্টা করি, বলতে না পারলে সাহসে না করলে, আমি খুব ছোট মানুষ, সবসময় সাহসে কুলায় না, বলতে পারি না। ম্যানেজিং কমিটি শিক্ষকদের যে কাদাছড়ি, সেই মুক্ত আমি একটি নারায়ণগঞ্জ চাই। বলে যাওয়ার পর মাঠে কাজ করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে থাকতে হবে, যানজট মুক্ত শহরের জন্য মাঠে থাকতে হবে, হকাশ মুক্ত করার জন্য মাঠে থাকতে হবে। সেটা আমরা করি না। আসুন, গোলটেবি বৈঠক না বলে, সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে, যেখানে সন্ত্রাস সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে চাঁদাবাজ সেখানে আমরা সবাই দাঁড়াবো, যেখানে দখলদারিত্ব সেখানে আমরা দাঁড়াবো, যেখানে গ্যাস চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে বিদ্যুৎ চুরি সেখানে আমরা দাঁড়াবো, যেখানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় সেখানে আমরা দাঁড়াবো। এখানে ৭১ থেকে অদ্যাবধি পর্যন্ত একটি রাজনৈতিক দলের ব্যানারে বহুত গডফাদারের জন্ম হয়েছে। ৭১ থেকে ৭৫, ৮২ থেকে ৯০, ৯৬ থেকে ২০০১, একটি রাজনৈতিক দল, সেটা আপনারা অনেকে ভয় পান। সে সঙ্গে সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে বারবার যখন এসেছে গডফাদার সৃষ্টি করছে, আর সেটা ওই নারায়ণগঞ্জ স্থানীয় গডফাদারের দায়ী না। কারণ এই আওয়ামী লীগের যে পৃষ্ঠপোষক, যিনি সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, উনিও গডফাদার। উনি ওনার দলের গডফাদার সৃষ্টি করতে ভালোবাসেন।
কিন্তু বিএনপি আমলে যতই গডফাদার সৃষ্টি হয়েছিল, খালেদা জিয়া, তারেক জিয়া সেই গডফাদার থেকে প্রস্তুত দেয়নি, ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে জীবন শেষ করে দিয়েছেন। আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতা আসে সেই কাজটি করবেন। এই জন্য আমাদের প্রশাসন আমাদের ট্রাফিকরা প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ নেক আর না নেক, বাস্তবতা এটাই হয়েছে যে যানজট, ফুটপাত, আইনের শাসন, এখনও চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো সব নির্মূল হয়ে যায়নি। মানুষের দুর্ভোগ কিছু কিছু জায়গায় বেড়েছে, এটা সবাই বলেছেন। আমরা যদি এর থেকে মুক্ত হয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই, সকলের প্রত্যাশা আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ চাই। এই যে সড়কের মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে যানবাহন, অবৈধ যানবাহন চলাফেরা করছে, কিংবা রাস্তার হকারগুলো নানানভাবে আমাদের ফুটপাতগুলো দখল করে আছে, এই যে সংকট, এই সংকটগুলো আসলে কেন, সেই জায়গায় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। আমরা দেখেছি যে এই পুরো সড়কের যে মাফিয়াতন্ত্র, এই মাফিয়াতন্ত্রের আসলে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা দীর্ঘ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটা 5 আগস্ট পেয়েছি, যে 5 আগস্টে নারায়ণগঞ্জের যে গডফাদার, সেই গডফাদার আসলে তারা পালিয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গডফাদার পালিয়ে গেলেন, এই গডফাদার পালিয়ে যাওয়ার মধ্য থেকে কি আমরা নারায়ণগঞ্জ গডফাদার তন্ত্র থেকে মুক্ত হয়েছি কিনা? শুধুমাত্র ব্যক্তি 1 জন 2 জন 3 জন কিংবা তার পরিবার এই নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের চিন্তা কিংবা তাদের কোনো আয়োজন থেকে কি আমরা মুক্ত হয়েছি কিনা? বিকেএমই নিয়ে আছে, এফবিসিসিআই, বিজিএমই ভাঙা হলেও বিকেএমই কেন ভাঙা হয় নাই? আমাদের গার্মেন্টসের 2 ভাই 3 ভাই যারা অ্যাপ্লাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়ে, আমি আশা করব বাণিজ্য মন্ত্রণালয় অতি দ্রুত তার ব্যবস্থা করবেন। এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং যারা এই বিকেএমইতে যারা বর্তমানে নেতৃত্বে আছেন, তারা অবৈধভাবে আছেন। সেলিম ওসমান যেই পদত্যাগপত্র দিয়েছেন, সেই পদত্যাগপত্রে আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেই পদত্যাগপত্রে সুস্পষ্টভাবে লেখা আছে, এবং এটা ভদ্র ভাষায় লিখেছেন, ফোনে বলেছেন দিতে হবে প্রেশার, কারণ তারা তার আজ্ঞাবাহক, যে হাতেমকে প্রেসিডেন্ট করা হোক। উনি কেন বলবেন? উনি তো পদত্যাগ করে চলে গেছেন।